আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বিন্দু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ফার্স্টে সন্ধ্যায় সাধারণত এই শহরে ব্যাটারি চালিত অটোরিকশা আসার পর জ্যামের পরিমাণ অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে, কিন্তু আজকে অফিসে আসার সময়ও আমি সেই ক্ষেত্রে কিছুটা জ্যামের তৎপরতা কম দেখেছি, মাত্রা কম ছিল। যাওয়ার বিষয়টা আসলে চাচ্ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতে করতে যাই কিছু বিষয়। বাস্তবিক অর্থে পরে নাটকীয়ভাবে ভয়েস দেওয়ার থেকে ভাবলাম কষ্ট করে হলেও সাথে সাথে কিছু বলে আপনাদের যদিও অনেক সমস্যা হবে আমার শব্দগুলো বুঝতে, কারণ বাইরে প্রচণ্ড নয়েজ। আর আমি যে ফোনটা থেকে আসলে ভিডিও রেকর্ড করতেছি, এটা ভিডিওর ক্ষেত্রে ডিরেক্ট নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা নাই। আর ভালো ফোন বাইকে ডিরেক্ট বসানোর যেই রিস্কটা আসলে আমি নিতে চাচ্ছিলাম না, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করতেই হচ্ছে। ধানমন্ডির সবচেয়ে আধুনিক বিল্ডিং এটা। এই বিল্ডিংয়ের সব রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। একটা সময় ডেইলি রোডে একটা বিল্ডিংয়ে রেস্টুরেন্টেরই একটা বিল্ডিংয়ে আগুন লাগার পরে সবগুলো বিল্ডিংয়ে ঢাকা শহরে বিনা অনুমোদিত বা অনুমোদিত রেস্টুরেন্ট ব্যবসা যেসব বিল্ডিংগুলোতে করেছিলেন তারা সবাই কিছুটা নড়ে চড়ে বসেছিলেন। কিন্তু আসলে বাংলাদেশে যা হয় আর কি, যখনই আবার নতুন কোনো একটা ইস্যু সামনে চলে আসে তখন পুরাতন ইস্যুটা যত বড় হোক না কেন সেটা ধামাচাপা পড়ে যায়, আবার যা ছিল তাই ওই রকম একটা পর্যায়ে চলে আসে। ধানমন্ডি সহ ঢাকার অন্যান্য এলাকার ক্ষেত্রেও ঠিক তাই, যা ছিল তাই। প্রতিটা রেস্টুরেন্ট একটা মৃত্যুকূপ এই শহরের আবাসন এই ভবনগুলোর জন্য। শুধু যে আবাসন ভবনগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে তা কিন্তু না, মানে এমনভাবে ব্যবহার হচ্ছে যে এটা আসলে বাণিজ্যিকভাবেই তৈরি করা হচ্ছে, অথচ রাজুক সহ অন্য অন্য সরকারি অর্গানগুলো একটু যাচাই বাছাই করলে দেখা যাবে যে তারা সবগুলো আসলে আবাসিকভাবেই লাইসেন্স নিয়েছে অল্প টাকা সরকারি কিন্তু বছরের পর বছর যুগের পর যুগ এইগুলো আসলে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। সেগুলো আসলে আপনি আপনার পাড়া মহল্লার লোকাল একেবারে পিওর আবাসিক বিল্ডিংগুলোতে দোকানপাট বা রেস্টুরেন্ট ভাড়া দেওয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে আবাসিক এলাকাগুলোর ভিতরে গ্যারেজ সহ কয়েকটা ফ্লোর নিয়ে হুটহাট করে এক একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেগুলো কিন্তু সম্পূর্ণ আবাসিক ভবনগুলোতেই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এখন আসলে বলা হয়ে থাকে এগুলা অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু এইগুলোতেই এখন সবচেয়ে বেশি লাভ মনে হয়। শতভাগ নিশ্চিত যে এটা থেকে লাভ আসবেই, লসের কোনো সিস্টেম নেই, এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ স্কুল যা যা আছে আমার চোখে যা পড়ে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে এক একটা মানুষ এখন গ্রুপ অফ কোম্পানি খুলতেছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের টাকা দিয়ে, কারণ সেটা থেকে সরকার ব্যাট উদ্যোগ করে ফেলে, অনেক ধরনের সুযোগ সুবিধা পায় লাইসেন্স করার ক্ষেত্রে, সব কিছু থেকে যেসব সুবিধা তারা নেয় এটা আসলে নিয়ে তারা বাণিজ্যিকভাবে কাজ করে। রাস্তার মাঝখান দিয়ে আটকে হাতু দেয়া গর্জনের খাও দেখে মনে হচ্ছে ভদ্রলোক, কিন্তু আসলে এই শিক্ষা দীক্ষা শুধু লেখাপড়া বইতে করেছে, আর মাথা মস্তিষ্কে এবং মানসিকভাবে তারা যা থাকার তাই অশিক্ষিতই থেকে গেছে।
ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে আমাদের এই যে উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এদের মানুষের ভিতরে আমার জানা মতে ট্রাফিক আইন বা অন্যান্য সভ্যতার দিক থেকে নাকি পাকিস্তান অনেক উন্নত। তারা সবাই গাড়ি চালানোতে সব ট্রাফিক আইন মেনে চলে। ভারত আর বাংলাদেশের ক্ষেত্রে সেভাবে উল্লেখিত। আর চাপা মারার ক্ষেত্রে অবশ্যই দুইটা দেশই আগানো। ভারতও প্রচণ্ড চাপা মারে, আর বাংলাদেশ তো চাপা মারেই। এই যে দেখেন, এই বিল্ডিংগুলো কিন্তু সব আবাসিক স্টাইলে করা। মানুষ থাকবে, ঘরবাড়ি হবে, ফ্যামিলি থাকবে, সবগুলো আসলে নিচে ব্যাংক, অফিস, আদালতের মতো গুরুত্বপূর্ণ যথাযথ জাতীয় ফাউন্ডেশন সুন্দর বিল্ডিং। এটা চোখে পড়ে নাই আমার কাছে এতদিন। জ্যোতি সরকারি অনুদানে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে স্বাবলম্বী করার বা ক্ষুদ্র নারী ব্যবসায়ীদেরকে, নারী উদ্যোক্তাদেরকে স্বাবলম্বী করার একটা প্রয়াস। আমি খুবই দুঃখিত এতে কথা বলার জন্য। বাইকে আমি যে সেফটি হেলমেট ব্যবহার করি সেটার বাইকে তুলে রাখার কারণে প্রচণ্ড ধুলা এবং ধোঁয়া আসলে মাঝে মাঝে চলে আসে, যার কারণে সর্দি ঠান্ডার মতো রোগ এদেশে বেড়েই চলছে। আমার এক সাবেক স্যারের ভাষ্যমতে ধানমন্ডি হচ্ছে একটা জগা খিচুড়ি টাইপের এলাকা, যেখানে আসলে সব শ্রেণীর মানুষ থাকে, যেমনটা অন্য কোথাও হয় না। যার কারণে এখানে নানান ধরনের সিনারিও আসলে দেখা যায়, সেটা আপনারা দেখেন। আমি মহাসড়কে জ্যাম এড়ানোর জন্য গলিপথে আসি সেরকমটা না, জ্যাম আসলে সব জায়গায় থাকে। আমি আসলে বাসের ইঞ্জিনের তাপটা থেকে বাঁচার জন্যই গলি রোডে চলে আসি সবসময়। এটা আসলে একটা একমুখী রাস্তা। সিনেমা করতেছো কেন রাস্তার মধ্যে? দাঁড়াও। কিন্তু এখন একমুখী মানে এটা একটা যাওয়ার রাস্তা ছিল, এখন আসার মানুষ এত বেশি বেড়ে গেছে যে যাওয়ার মানুষের জায়গা আসলে নাই বললেই চলে। আবার টিকিট পেলে আমিও সেম কাজটাই করি। আমিও এই দিক দিয়ে রাত করে একটু রং রোড দিয়ে চলে আসি জ্যাম থেকে বাঁচার জন্য। এই সিগন্যালটা অবশ্য খুব একটা বড় হয় না, 2 মিনিট দাঁড়ালেই হয়ে যায়। মাঝে মাঝে দেখা গেছে সিগন্যাল ছাড়া থাকে।
সিগন্যালটা পাইছি, এখানেও 2 মিনিট লাগবে। সামনে এটা কি জানেন? প্রায়ত গণভবন, যেখানে এক মানুষ থেকে জবরদখলকারী সাবেক প্রধানমন্ত্রী বসবাস করতেন। প্রায়ত গণভবন এখন আসলে শহীদ স্মৃতি জাদুঘরে পরিণত হয়েছে। এইখানটাতে আগে ঘন্টার পরে ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকতো, সেই মানুষ থেকে রক্ত থেকে রক্ত চেষ্টা, সেই জবরদখলকারী প্রধানমন্ত্রী যে পুরোটা রাষ্ট্রকে বাপের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। সেই বেরোলে এটা ঘন্টার পরে ঘন্টা রাস্তা আটকানো থাকছে, এই যে দুর্বিষহ জীবন দেখছে। অবশ্য এখনো ছাড়ে নাই, আমাদের বেরপুরি আসতে হলো মোটামুটি 5 মিনিটের মতো দাঁড়ানো লাগছে। এই শহরে নতুন একটা মৃত্যুকোপের নাম হচ্ছে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়া। 5 আগস্টের পরে এই জিনিসটা এত পরিমাণ বাড়ছে যে আমার আসলে একটা আতঙ্ক কাজ করে, যে যে কোনো মুহূর্তে সুস্থ একটা মানুষ বের হয়ে সামনে যাবে, ম্যানহোলের ঢাকনার ভিতরে ঢাকনা থাকবে না, পড়ে যাবে, হয় মারা যাবে, না হয় চিরতরে পঙ্গু হয়ে যাবে। একটা রাষ্ট্রের আইন প্রশাসন এত পরিমাণ ভঙ্গুর অবস্থায়
আর কখনো ছিল বলে আমার দেখা হয় নাই। গত 33 বছরে আমি কখনো আসলে দেখি নাই। মানে আমার জ্ঞান হতো আইন প্রশাসন এতটা বাজে হয়েছে কখনো। প্রশাসনিকভাবে অত্যন্ত দুর্বল। তারা আসলে সেই শক্তিশালী ভূমিকায় নিজেদেরকে কখনোই প্রতিষ্ঠিত করতে পারে নাই, যার কারণে দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কাছ থেকে তারা সাপোর্টটা পায় নাই। বাংলাদেশ আর্মির কথাও কালকে বলেছিলাম, অথচ 1/11-এর সময় আর্মির দাপটে সারা দেশের দুর্নীতিগ্রস্তরা সব এক গোয়ালে ঢুকে গেছে। আর এখন দুর্নীতির জায়গায়, চোরের জায়গায়। আর সরকার কী যে করছে মাথায় ঢুকতেছে না। কেউ স্বাস্থ্য উপদেষ্টা যাচ্ছে বিদেশে স্বাস্থ্য চেক আপ করতে, আরেকজন পলিথিন উপদেষ্টা কাজের কাজ রাখা পলিথিন নিয়ে পড়ে আছে, আরেকজন আইন উপদেষ্টা যে জীবন দিয়ে দেওয়ার কথা সুযোগ পাইলে সে এখন জীবন দেওয়া তো দূরের কথা, কী করছে আল্লাহ জানে আর সে জানে। আর সড়ক পরিবহনকে দেখতেছি, সেটা রাস্তা দেখলেই গালিগালাজ না করলে বোঝা যায় না। মহাসড়কের যে যানজট, তার অন্যতম কারণ হচ্ছে সড়কের বেহাল দশা। আর তাছাড়া একই সাথে অপ্রয়োজনীয় যে কাজগুলো সড়কে হচ্ছে, ফুটপাতে টাইলস লাগানোর বিষয়টা আসলে আমার মাথায় ঢুকে না। এই শহরে ফুটপাতে তো মানুষ হাঁটতে পারে না, ফুটপাতে বসে হকার। তো সেইখানে আসলে টাইলস লাগিয়ে রাস্তার অর্ধেক নষ্ট করে রাখে টাইলস লাগাতে গিয়ে, এবং টাইলস লাগিয়ে সরকারের শত শত কোটি টাকা নষ্ট করা হচ্ছে। রাস্তায় মানুষের দুর্ভোগ বাড়ছে, আর কিছু মানুষ দুর্নীতি করে তাদের পকেট ভারী করছে। এই যে একটা বেহাল দশা, রাষ্ট্রের এই যে করুণ অবস্থা, এটার জন্য অনেকাংশে আমরাই দায়ী। আমরা যে আশা ভরসা, যে স্বপ্ন নিয়ে আসলে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে নিয়ে আসছি, সেই সার্ভিস আসলে আমরা পাই। গ্যাস শুরু হয়ে গেছে, আল্লাহ জানে কত সময় লাগবে। এই টাইমে আমি মিরপুরে এক চলে যেতাম। এই যে কল্যাণপুর, এই যে মহাসড়কের উপরে দূরপাল্লার বাস দাঁড়িয়ে থাকে, অফিস থেকে সবচেয়ে বেশি ওই পাশটাতে যে দূরপাল্লা বাসের মিনি বাসগুলো থাকে, এটা আসলে কোন নিয়মে পড়ে, কীভাবে যে তারা থাকে সেটা একটা মেট্রোপলিটন পুলিশ কোন আইনের মধ্যে সার্ভিসটা দেওয়া যায় সেটা আমার জানা নাই।
প্রচণ্ড বালু ছিল এই রাস্তায়, একেবারে বাইজোট তুলে আসলে কথা বলার মতো অবস্থায় ছিলাম না। টেকনিক্যাল সিগন্যালে দাঁড়াতে হয় নাই, সিগন্যালটা ফাঁকাই পেয়েছিলাম। সময়ের মধ্যে চলে আসছে। যে সিগন্যালটা পেয়েছি সেটা হচ্ছে প্রায়ত গণভবনের সামনের সিগন্যালটা। রাস্তা আসলে কোনো খোলা নাই, এত পরিমাণ বালু যে তোলা যায় না। তোলাকে তো চোখ তুলে তাকানো যায়, বালু এত ধার, চোখ ডিটেইলি ছাদ করতে থাকে, জ্বলতে থাকে, লাল হয়ে যায়। আমি বাইজোর লাগিয়ে আপনাদের সাথে কথা বলার মতো কোনো গ্যাজেট ডিভাইস আমার কাছে ছিল না, যার কারণে কষ্ট করে এভাবেই কথা বলে যাচ্ছি। সেকেন্ডারি ডাম্পিং স্টেশন এইগুলো হওয়ার কথা ছিল ঢাকার বাইরে, অদূরে, কিন্তু না, কোনো কিছুই আসলে নিয়মে চলে, সব নিয়মে যায়। এসআর পরিবহন মানে যে বাস অটোরিকশার নাম দিয়ে দিচ্ছে এসআর পরিবহন। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইনশাআল্লাহ কেন্দ্রের মধ্যে এই যে ফুটপাত করার জন্য রাস্তা বন্ধ করে রাখছে, ফুটপাতের ভিতরে দোকান। কোথায়? এই যে টাইলস কার জন্য? টাইলস এই ওদের জন্য, ওদের বাবার টাকা দিয়ে টাইলস করছে, যে ওরা দোকানদারি করতেছে। লোড ট্রাক দেখলে আমার যে পরিমাণ ভয় হয়, কখন উল্টে গায়ের উপরে পড়ে, উঠতে যাই গায়ের উপরে, উঠতে যাই গায়ের উপরে। এত পরিমাণ পানি ঢুকতেছে চোখের মধ্যে, না কিছু বলতে পারতেছি, না তাকাইতে পারতেছি। বৃষ্টি হইলে ভাঙা কাদা হয়, খোলা ম্যানহোল। Bye.
ভাই একটু টান দেন, ভিতরে ঢুকে যাবো। যা উল্টা দিকে যা, সব শেষ করে সোজা করে আসো। এই বাদাম দেন 20 টাকার। প্রতিদিন নেই, কালকে রিক্সা দাঁড়ায় রয়েছে আর নিতে পারি নাই, বুঝছেন? রিক্সা দাঁড়ানো থাকলে কেমনে নিব মাঝখান থেকে আইসা? বাদাম কিনে বাদাম কিনছি না। আর না না, ওই রং রোড দিয়ে যায়, এদিকে জ্যাম লাগায় রাখে, তখন তো দাঁড়াইতে পারি না।
ঢাকা কমার্স কলেজ চলে আসছি। আজকে আর ধুলাবালুর কারণে বাইকের তুলে তত কথা বলতে পারলাম না। পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের ভালো ভালো ইস্যু নিয়ে কথা হবে। আমার ক্ষুদ্র জ্ঞানে যত কিছু ইস্যু ধরে তত কিছু নিয়ে আপনাদের সাথে কথা হবে। আবার লাইট তো আবার ডিপার্ট দেয়, সিগন্যাল এই এক রাস্তা দীর্ঘ সময় ধরে একটা ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছি লাস্ট 3 মাস ধরে। আজকে মনে হয় না কোনো কাজ করেছে, সকালে আসলে এই অবস্থায় রেখে গেছি, এখনও তাই। কিন্তু আজকে কোনো বৃষ্টি ছিল না, দ্রুত কাজটা করে ফেলতে পারতো। এই পপকর্নের প্যাকেট কত করে? হ্যাঁ, তাহলে 10 টাকার 2টা দিয়ে যান তো কাকা, গরম দেখা তাড়াতাড়ি। 2টা দিয়ে যান। হ্যাঁ বাসার কাছে পপকর্ন পেলাম।
পুরীর দোকানে যাচ্ছি। বউ পুরি নিতে বলছে, পুরি নিতে হবে। পুরি কি ওঠে নাই? পুরি পুরি কতক্ষণ লাগবে? তাহলে 10টা পুরি লাগতো, একটু দ্রুত দিতেন।